তাহলে আজকে আমরা তোমাদের ক্লাস 9 এর ইতিহাসের চতুর্থ অধ্যায়ে যে পাঠটা আলোচনা করব সেই পাঠটা হচ্ছে যে চীনে সাম্রাজ্যবাদ, মানে চীনে কিভাবে ইউরোপীয় শক্তি তারা তাদের আধিপত্য কায়েম করেছিল। এইটা কিভাবে কায়েম হয়েছিল তার আগে একটুখানি বলে নিই যে চীনে যে ব্যবস্থাটা ছিল, সেই ব্যবস্থা হচ্ছে যে আমাদের দেশে যেমন ইউরোপীয় বণিকরা যারা বাণিজ্য করতে এসেছিল, তারা যেমন একদম সরাসরি দেশের অভ্যন্তরে প্রবেশ করেছিল, বিভিন্ন শাসকের দরবার পর্যন্ত পৌঁছে গেছিল। চীনে কিন্তু সেখানে রেস্ট্রিকশন ছিল। রেস্ট্রিকশন মানে হচ্ছে যে তোমার, ওরা একটা বন্দর ছিল, ক্যান্টন বাণিজ্য বলা হতো। ক্যান্টন বন্দরে সেখানে ইউরোপীয় যারা বণিক তারা তাদের মালপত্রগুলো নিয়ে এসে ওই বন্দরে নামাতো। তো সেইখানে কোহং নামে একটা বাণিজ্য বণিক গোষ্ঠী ছিল। সেই কোহংদের হাতে সেই সমস্ত পণ্য সামগ্রী তুলে দিত, দিয়ে তারা ক্যান্টন বন্দরের মধ্যেই থাকতো, মানে ওই ক্যান্টন বন্দরের বাইরে তাদের যাওয়ার কোনো অধিকার ছিল না। কোহংরা চীনাদের কাছ থেকে ওই সমস্ত পণ্য সামগ্রী নিয়ে দেশের অভ্যন্তরে বিক্রি করত। বিক্রি করার পরে তারপর যদি আবার বিদেশিদের কিছু কেনার থাকতো তাহলেও কোহংদের মাধ্যমে কিনতে হতো। টাকা পয়সা বুঝে নিয়ে তারা ক্যান্টন বন্দর থেকে আবার নিজের দেশে ফিরে যেত। এইভাবে কিন্তু তারা দীর্ঘদিন বাণিজ্য করত। এইটাকে বলা হতো ক্যান্টন বাণিজ্য প্রথা। মানে ক্যান্টন বাণিজ্য কি, মানে চীনে এই প্রথাটা ছিল। এই ক্যান্টন বাণিজ্য দীর্ঘদিন চলার ফলে ইউরোপীয়দের মনে একটা অসন্তোষ তৈরি হচ্ছিল। তারা চাইছিল যে যে কোনো ভাবে হোক আমাদেরকে এই চীনের অভ্যন্তরে ঢুকতে হবে, যেমন ভারতবর্ষে বা অন্য জায়গায় যেমন ঢুকেছে সেরকম চীনের অভ্যন্তরে ঢুকতে হবে, সেখানকার রাষ্ট্র ক্ষমতা করায়ত্ত করতে হবে। সেইটা যদি না করা যায় তাহলে এই একচেটিয়া ব্যবসা বাণিজ্য চীন দেশে করা যাবে না। মানে এইভাবে কোহংদের মুখাপেক্ষী হয়ে, চীনা সম্রাটদের মুখাপেক্ষী হয়ে এইভাবে ব্যবসা করা যাবে না। তো তার জন্য তারা যেটা করেছিল, ইংল্যান্ড বিশেষত, তারা ওই পণ্য সামগ্রীর সাথে সাথে আফিম রপ্তানি করতে শুরু করে। আফিম তোমরা জানো যে একটা নেশার বস্তু। তো প্রথমে তারা কি করেছিল, ওই ক্যান্টন বন্দরে যে সমস্ত বণিক ছিল তাদেরকে, কর্মচারী বিভিন্ন মানুষজন, তাদের মধ্যে সেগুলো দিয়েছিল। আফিমের নেশা যে একবার করে, এটা বলা হয় যে সে আর জীবনে ছাড়তে পারে না। মানে সে নিজেকে রাজা মনে করে। নেশার বস্তু যেহেতু, সেটা কিন্তু খুব দ্রুত দেশের অভ্যন্তর পর্যন্ত পৌঁছে যায়। এই দেশের অভ্যন্তর পর্যন্ত পৌঁছে যাওয়ার পরে যখন চীনা সম্রাটদের কাছে খবর যায় যে ইংল্যান্ডের মারফত আফিম এদেশে এমন একটা নেশার বস্তু এসেছে যে যেটার দ্বারা মানুষ আকৃষ্ট হচ্ছে এবং তারা কিনছে, তো তখন তারা সেটা অবজেকশন জানায় ইংল্যান্ডের বিরুদ্ধে এবং ইংল্যান্ডকে হুমকি দেয় যে যদি এরকম তারা করতে থাকে তাহলে তাদের সমস্ত বাণিজ্যিক অধিকারগুলো সব বাতিল করে দেওয়া হবে, তাদেরকে ক্যান্টন বন্দরেও আর বাণিজ্য করতে দেওয়া হবে। এইরকম একটা বিষয়কে কেন্দ্র করে তাদের মধ্যে যে বিতর্ক সৃষ্টি হয়, শেষ পর্যন্ত সেই বিতর্কটা যুদ্ধে পরিণত হয়। সময়কালটা হচ্ছে 1839। 1839 খ্রিস্টাব্দে এই আফিমকে নিয়ে প্রথমবার ইংল্যান্ডের সাথে চীনের একটা যুদ্ধ হলো। যেমন আমাদের দেশে 1757 সালে পলাশি যুদ্ধ হয়েছিল নবাব সিরাজউদ্দৌলার সাথে, ঠিক সেই রকম প্রথম ইংল্যান্ডের সাথে এই প্রথম ইঙ্গো চীন যুদ্ধ বা প্রথম আফিমের যুদ্ধ হয়ে গেল 1839। এটা 39 থেকে 3 বছর, 42 সাল পর্যন্ত চলেছিল। দুম করে কিন্তু একদিনই শেষ হয়ে যায়নি। আমাদের যেমন পলাশির প্রান্তরে যুদ্ধ শুরু হলো সকালবেলা, বিকেলবেলা যুদ্ধ শেষ হয়ে গেল, ফয়সালা হয়ে গেল। চীনে কিন্তু সেরকম হয়নি। 3 বছর ধরে যুদ্ধ চলার পরে শেষ পর্যন্ত এই যুদ্ধে চীন পরাজিত হলো। চীন মানে চীনের সম্রাট, মাঞ্চু বংশ তখন রাজত্ব করত। তো চীনারা পরাজিত হওয়ার পরে ইংল্যান্ডের সাথে তোমরা যে কোনো যুদ্ধ হলে কি হয়, যে যুদ্ধ হলেই সেখানে পরাজিত যারা তাদের উপর কিছু সন্ধি চাপিয়ে দেওয়া হয়, চুক্তি শর্ত কিছু চাপিয়ে দেওয়া হয়। তো এই যুদ্ধে যেহেতু চীন পরাজিত হলো, তো চীনের উপরেও কিছু শর্ত চাপিয়ে দেওয়া হলো একটা সন্ধির মাধ্যমে। সেই সন্ধিটার নাম হচ্ছে নানকিং এর সন্ধি। সময়কাল 1842। যুদ্ধটা শেষ হলো, তারপরে সন্ধিটা হলো, চুক্তিটা হলো। এই চুক্তির শর্ত কি ছিল না, এই চুক্তির শর্ত অনুসারে ইংরেজরা হংকং লাভ করলো চীনাদের কাছ থেকে, চীন সম্রাটের কাছ থেকে। আর ক্যান্টন সহ 5টি বন্দর ইউরোপীয় বাণিজ্যের জন্য খুলে দেওয়া হলো। মানে এখানে ইউরোপীয়রা অবাধে বাণিজ্য করতে পারবে, সেটা চীনা সম্রাট স্বীকার করে নিল। আর এই বন্দরগুলিতে ইংরেজরা অতিরাষ্ট্রিক অধিকার লাভ করলো। এটা, এই টার্মটা ভালো করে মনে রাখবে, অতিরাষ্ট্রিক অধিকার। অতিরাষ্ট্রিক অধিকার কি না, রাষ্ট্র তার একটা বিশেষ অধিকার থাকে তার ভূখণ্ডের উপর, তার জনগণের উপর, তার অঞ্চল, বিভিন্ন প্রতিষ্ঠান, সবকিছুর উপরে।
যখন এমন একটা অবস্থা হয় যে সেই রাষ্ট্রের যে অধিকার, সেই অধিকারের উপরেও কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বা সম্প্রদায় তারা যখন কোনো অধিকার লাভ করে, মানে তারা যখন রাষ্ট্রকে প্রভাবিত করতে পারে, তখন সেইটাকে বলা হয় অতি রাষ্ট্রিক অধিকার। মানে রাষ্ট্রের উপরেও তার অধিকার, রাষ্ট্রের যে অধিকার আছে তার বাইরেও সে অধিকার লাভ করেছে, এটা হচ্ছে অতি রাষ্ট্রিক অধিকার। মানে কি, ইংল্যান্ড যেটা বলবে সেটা চীনা সম্রাট মানতে বাধ্য থাকবে, মোট কথা হচ্ছে এইটা, যে শুধু চীনা সম্রাটের অধীনে বা তাদের মধ্যে থাকলো না, সেটা যে ইংল্যান্ড যেমন যেমন বলবে সেই মতো হবে। এই অধিকার তারা কিন্তু এই বন্দরগুলিতে, এই যে 5টি বন্দর, ক্যান্টন সহ যে 5টি বন্দর খুলে দেওয়া হলো ইউরোপীয়দের জন্য, এই জায়গাগুলোতে তারা লাভ করে। এইভাবে চলছিল। এভাবে চলার পরেও আবার কিন্তু দ্বিতীয়বার 1856 খ্রিস্টাব্দে চীনাদের সাথে ইংরেজদের আবার একটা যুদ্ধ বাঁধলো। সেই যুদ্ধে আবার চীন পরাজিত হলো। এটা 5 বছর ধরে চলেছিল, 56 থেকে 61। সেই যুদ্ধেও চীন পরাজিত হলো এবং আবার একটা সন্ধি স্বাক্ষর করতে বাধ্য হলো। সেই সন্ধিটার নাম হচ্ছে তিয়েনসিনের সন্ধি। এই তিয়েনসিনের সন্ধি অনুসারে চীন আরো 11টি বন্দর বিদেশিদের কাছে খুলে দিতে বাধ্য হলো। তাহলে প্রথমে দিয়েছিল 5টি বন্দর বিদেশিদের কাছে খুলে দিতে, তারপরে দ্বিতীয়বার হেরে যাওয়ার পরে আরো 11টি বন্দর, মানে 11 5 16টি বন্দর মোট চলে গেল বিদেশিদের অধীনে। আর স্বীকার করে নিল চীন যে এবার চীনে খ্রিস্ট ধর্ম প্রচার করতে পারবে, বিদেশিরা দূতাবাস স্থাপন করতে পারবে এই তিয়েনসিনের সন্ধি অনুসারে। তাহলে দেখো, যে যেটা ছিল ক্যান্টনের মধ্যে সীমাবদ্ধ, সেটা ধীরে 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 এবার কিন্তু চীনকে গ্রাস করার দিকে ইউরোপীয় শক্তি এগোচ্ছে। এই দ্বিতীয় যে ইঙ্গো চীন যুদ্ধ, এখানে কিন্তু ইংরেজদের সাথে আবার ফরাসিরাও সঙ্গ দিয়েছিল। তাহলে প্রথমবার হয়েছিল শুধু ইংল্যান্ডের সাথে, দ্বিতীয়বার হলো ইঙ্গো ফরাসি উভয় শক্তির সাথে চীনের। এইরকম যখন হলো, দ্বিতীয়বার যখন চীন পরাজিত হয়ে গেল এবং এই আরো 11টি বন্দর খুলে দিল, তখন বাকি যারা ইউরোপীয় শক্তি ছিল, যেমন ধরো জাপান, রাশিয়া, জার্মানি, ইংল্যান্ড, আমেরিকা, ফ্রান্স, এরা সবাই, ইংল্যান্ড ফ্রান্স তো ছিলই, তার সাথে এরা সবাই কি করলো না, চীনের উপরে ঝাঁপিয়ে পড়লো। তারা চেষ্টা করলো যে চীনের কোন অঞ্চল কে কতটা দখল করে নিতে পারে কত দ্রুত। মানে এবার তো দখলের একটা জায়গা তৈরি হয়ে গেল, খুব দ্রুত এবার দখল করতে হবে। এইটাকে খুব মজা করে, এই ঘটনাটাকে ঐতিহাসিকগণ বলেন যে চীনা তরমুজের ভাগ বাটোয়ারা। তরমুজকে যেমন খন্ড খন্ড করে কাটা হয়, সেরকম চীনকে ওই তরমুজের মতো কেটে ফেললো কারা, ইউরোপীয় শক্তিরা। কোন কোন শক্তি নয়, জাপান, রাশিয়া, জার্মান, ইংল্যান্ড, ফ্রান্স, আমেরিকা, সবাই। এই সময় আমেরিকা আবার তারা একটা নীতি ঘোষণা করলো, সেই নীতিটার নাম হচ্ছে মুক্তদ্বার নীতি। এতদিন চীনে ছিল বদ্ধদ্বার বা রুদ্ধদ্বার নীতি, মানে চীনের দরজা সবার জন্য বন্ধ ছিল। আমেরিকা এবার এই সুযোগে ঘোষণা করে দিল মুক্তদ্বার নীতি, ওপেন ডোর পলিসি। এবার চীনে যে যার খুশি মতো চলো, চীনে গিয়ে সবাই বাণিজ্য করতে পারবে। সকল বিদেশি রাষ্ট্র চীনের সর্বত্র সমানভাবে বাণিজ্যের অধিকার লাভ করবে এবং সমান হারে পোত এবং বাণিজ্য শুল্ক দেবে। আর চীন সকল দেশের কাছেই সমান হয়ে গেল। মানে আমেরিকা হচ্ছে এমন একটা রাষ্ট্র, যখনই এরকম বিশ্বে কোনো সমস্যা তৈরি হয়, মানে সেই তোমার প্রথম বিশ্বযুদ্ধ থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত, যখনই বিশ্বে এরকম কোনো ক্রাইসিস তৈরি হয়, তখন ওরা মাঝখান থেকে গিয়ে মানে টোটাল পলিসিটাকেই চেঞ্জ করে দেয়। এমন ভাবে পলিসিটাকে চেঞ্জ করে দেয় যাতে ওদের জন্য সবকিছু অবাধ হয়ে যায়। তো সেইভাবে তারা মুক্তদ্বার নীতি যিনি ঘোষণা করেছিলেন তার নাম হচ্ছে জন হে। জন হে ছিলেন মার্কিন পররাষ্ট্র সচিব। এই দুটো জিনিস কিন্তু, রুদ্ধদ্বার নীতি আর মুক্তদ্বার নীতি, এটা ভালো করে মনে রাখবে। তাহলে এইভাবে হয়ে গেল চীনা তরমুজের ভাগ বাটোয়ারা। মানে চীনে কিভাবে বিদেশিরা আধিপত্য স্থাপন করেছিল বা ইউরোপীয় আধিপত্য স্থাপিত হয়েছিল, তার টোটাল উত্তরটা হলো এটা, যেটা এতক্ষণ পর্যন্ত বলা হলো। যে চীনে প্রথমে ক্যান্টন বাণিজ্য ছিল, রুদ্ধদ্বার নীতি, তারপর চীন পরপর 2টি যুদ্ধে হেরে গেল। 2টি যুদ্ধ কি, 2টি যুদ্ধের সন্ধি, প্রতিপক্ষ, এগুলো লিখবে। আর হচ্ছে এর পরেই ইউরোপীয় যারা শক্তি, তারা এই আমেরিকার নেতৃত্বে বিশেষত মুক্তদ্বার নীতি ঘোষণা করে সেখানে ইউরোপীয় শক্তিগুলি তারা চীনের বিভিন্ন অংশ দখল করতে উদ্গ্রীব হয়ে ওঠে। এরপর আর একটা পার্ট আছে চীনের পরে, সেটা হচ্ছে যে আফ্রিকা। আফ্রিকার ব্যবচ্ছেদ, স্ক্র্যাম্বল ফর আফ্রিকা। কিভাবে আফ্রিকাকে ভাগ করা হলো, মানে চীন যেমন হলো সেরকম আফ্রিকার একটা নির্দিষ্ট মানে আলাদা ওদের পদ্ধতি ছিল। তো সেই পদ্ধতিগুলো কি কিনা, আফ্রিকাকে প্রথমে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হতো। এখানে অন্ধকার, এখানে কেউ পৌঁছতে পারতো না। তারপর হচ্ছে তোমার ওই লিভিংস্টোন, স্পেক, এই সমস্ত যারা দুঃসাহসিক অভিযাত্রী ছিল, সেই অভিযাত্রীরা এই আফ্রিকাকে আবিষ্কার করেছে। 1652 খ্রিস্টাব্দে ওলন্দাজরা তারা কিন্তু প্রথম উত্তম আশা অন্তরীপে পা রেখেছিল। উত্তম আশা অন্তরীপ, কেপ অফ গুড হোপ বলা হয়।
সেই আফ্রিকার একেবারে দক্ষিণ উপকূলে পৌঁছে গিয়ে সেখানে উত্তম আশা অন্তরীপে ওলন্দাজরা, পরবর্তীকালে যদিও ওলন্দাজরা এই জায়গাটা আবার ইংল্যান্ডকে বিক্রি করে দিয়েছিল। তাহলে উত্তম আশা অন্তরীপে ওলন্দাজদের দখলের মধ্যে দিয়ে কিন্তু এখানে আফ্রিকায় উপনিবেশিকতাবাদের সূত্রপাত হলো। তারপর একে একে পর্তুগাল, বেলজিয়াম, ফ্রান্স, ইংল্যান্ড, জার্মানি, ইতালি, স্পেন, এরা সবাই কিন্তু আফ্রিকার কিছু না কিছু অঞ্চল সব দখল করে ফেলল। কাদের অধীনে কি কি ছিল? ওলন্দাজরা বললাম যে প্রথম উত্তম আশা অন্তরীপ দখল করার পর সেটা ইংল্যান্ডকে দিয়ে দিল। পর্তুগিজরা তারা আফ্রিকায় গিয়ে সেখানে গিয়ানা উপকূল, তারপর হচ্ছে সোফালা, অ্যাঙ্গোলা, এই সমস্ত জায়গার উপর আধিপত্য স্থাপন করেছিল। বেলজিয়াম গিয়ে কঙ্গোর উপর আধিপত্য স্থাপন করেছিল। ফ্রান্স আধিপত্য স্থাপন করেছিল আলজেরিয়া, টিউনিস, চাঁদ, সেনেগাল, দাহম, গিনি, মরক্কো, মাদাগাস্কার, সোমালিল্যান্ডের একটা অংশ, সাহারা। ইংল্যান্ড আধিপত্য স্থাপন করেছিল, ইংল্যান্ড হচ্ছে সব থেকে বেশি অঞ্চল আধিপত্য স্থাপন করেছিল। একটা সেই কথা বলা হতো যে ইংল্যান্ডের সাম্রাজ্যের সূর্য কখনো অস্তমিত হয় না, মানে ইংল্যান্ডের সূর্য কোথাও না কোথাও, তার যে এত বড় সাম্রাজ্য তৈরি করেছিল যে সেই সাম্রাজ্যের সূর্য কোথাও না কোথাও আছেই। তো তারা আফ্রিকাতে যে জায়গায় উত্তরে কায়রো থেকে দক্ষিণে উত্তম আশা অন্তরীপ পর্যন্ত প্রায় সব স্থান তারা দখল করে নিয়েছিল। আর একমাত্র জার্মান জার্মান পূর্ব আফ্রিকায় বিশাল ভূখণ্ডের যোগাযোগ ছিন্ন করেছিল। এছাড়া গাম্বিয়া, সিয়েরা লিওনো, গোল্ড কোস্ট, নাইজেরিয়া, সোমালিল্যান্ডের আর একটা অংশ, এগুলো সব ব্রিটিশদের অধিকারে ছিল। জার্মানির অধিকারে ছিল দক্ষিণ পশ্চিম আফ্রিকা, দক্ষিণ পূর্ব আফ্রিকা, ক্যামেরুন, টোগোল্যান্ড। এই জার্মানির আবার সেই বিসমার্ক, তিনি কিন্তু ওই উপনিবেশ স্থাপনের খুব বিরোধী ছিলেন। জার্মানির ঐক্য সাধনের পর মানে অন্যান্য রাষ্ট্র চাইলেও বিসমার্ক কিন্তু চাইতেন না যে অন্য দেশের উপর উপনিবেশ স্থাপন করতে হবে। কিন্তু যখন শিল্প বিপ্লব হয়ে গেল তখন বণিকদের চাপে পড়ে তাকে সেই সিদ্ধান্ত বদল করতে হলো, এবং তিনিও শেষ পর্যন্ত কিন্তু এর সাথে পা মেলান। তো শেষ পর্যন্ত জার্মান এই সমস্ত জায়গা দখল করেছিল। ইতালি দখল করেছিল ইরিত্রিয়া, সোমালিল্যান্ডের আবার কিছুটা অংশ। স্পেন দখল করেছিল উত্তর পশ্চিম উপকূলে রিও ডি ওরো এই নামে একটা প্রদেশ ছিল, সেই প্রদেশ, এগুলো হচ্ছে যে তারা দখল করেছিল। তো এইভাবে আফ্রিকা যে মহাদেশ, সেই আফ্রিকা মহাদেশ ইউরোপীয়রা এইভাবে ভাগ করে নিয়েছিল। চীন দেশে যেমন এরকম যুদ্ধের মধ্যে দিয়ে তারপর নীতি বদল করতে হয়েছিল, আফ্রিকায় কিন্তু সেরকম কোনো আফ্রিকার সম্রাটদের সাথে বলো, আফ্রিকার প্রশাসকদের সাথে সেরকম কোনো লড়াই হয়নি। যেটা হয়েছিল স্ক্র্যাম্বল ফর আফ্রিকা বলা হয়, মানে আফ্রিকা নিয়ে কারাকারি। এই কারাকারি মানে যারা দখল করতে গেছিল তাদের নিজেদের মধ্যেই লড়াইটা বেঁধেছিল, মানে আফ্রিকার কোনো সম্রাটের সাথে সেরকম কোনো লড়াই হয়নি। যা লড়াই হয়েছে নিজেদের মধ্যে। সে আগের দিন তোমাদের একটা উদাহরণ বলেছিলাম যে ভোজের শেষে সেই হাঁপাইতে হাঁপাইতে গিয়া জার্মানি দেখিল যে শুধু কাঁটা পড়ে আছে, মানে সব খেয়ে চলে গেছে। এইরকম ব্যাপার আর কি, যে যত আগে গেছে সেই জায়গা দখল করেছে। পরবর্তীকালে এই জার্মানি কিভাবে ওখানে গিয়ে একটা সমস্যা তৈরি করেছে, জার্মানি যখন দেখলো যে তার আর অধিকৃত অঞ্চলে মানে অধিকার করবে এরকম অঞ্চল নেই, সীমাবদ্ধ হয়ে পড়েছে, তো তখন এই জার্মানি কিভাবে ওখানে ওই ভোজের শেষে কাঁটা দেখতে পেয়ে তার মেজাজ গরম হয়ে গেছিল। তো সেই নিয়ে একটা সমস্যা আছে, যেটা তোমাদের প্রথম বিশ্বযুদ্ধের কারণের সময় বলেছিলাম, যে মরক্কো সংকট। এই মরক্কো সংকট বা আগাদির সংকট, মরক্কো সংকট কিন্তু তৈরিতে জার্মানির একটা বিরাট ভূমিকা ছিল। মরক্কো সংকট সম্পর্কে তোমাদের একটা বলি, যেটা প্রথম বিশ্বযুদ্ধের একটা খুব গুরুত্বপূর্ণ কারণ ছিল। এই মরক্কো সংকট হচ্ছে যখন এই তোমার আফ্রিকার এই মরক্কো নামক যে অঞ্চল, সেই অঞ্চলটা হচ্ছে খনিজ সম্পদে সমৃদ্ধ ছিল। তো সে মরক্কোর অভ্যন্তরীণ রাজনৈতিক দুর্বলতা সুযোগে সেখানে ফ্রান্স, ব্রিটেন, জার্মানি তিনজনেই কিন্তু নিজেদের প্রভাব স্থাপনের জন্য এগিয়ে এসেছিল। যদিও প্রথম দিকে এখানে আধিপত্য ছিল ফ্রান্সের। তারপরে ইংল্যান্ড এবং ফ্রান্স তারা একটা চুক্তি করেছিল নিজেদের মধ্যে, এবং সেই চুক্তি অনুসারে ফ্রান্স মরক্কোতে বিশেষ অধিকার পেয়েছিল। তো যখন ফ্রান্স মরক্কোর উপর অধিকার পেয়ে গেল, তখন জার্মানি চাইলো যে মরক্কোর উপর আমাকেও আধিপত্য স্থাপন করতে হবে। ফ্রান্স তার আধিপত্য পেয়ে গেছে, তাহলে কি করবে না, জার্মান সম্রাট কাইজার দ্বিতীয় উইলিয়াম, যিনি সেই ওয়েল্ড পলিটিক নীতি ঘোষণা করেছিলেন, তিনি কি করলেন না, মরক্কোর তানজেনিয়ার নামক একটা বন্দর ছিল, সেই বন্দরে তিনি হাজির হয়ে গেলেন 1905 খ্রিস্টাব্দে। এবং সেইখানে তিনি বললেন যে আমি হচ্ছি মুসলমানদের রক্ষাকর্তা। যেহেতু মরক্কোয় সেখানে মুসলিম সম্প্রদায় বেশি ছিল, তো তিনি সেখানে বললেন যে আমি হচ্ছি মুসলমানদের রক্ষাকর্তা, অতএব এখানকার মরক্কো যে আঞ্চলিক অখণ্ডতা, সেই অখণ্ডতা আমি যে করে হোক রক্ষা করব। মানে তিনি চাইলেন যে এই দেশের মানুষকে যদি এই অঞ্চলের মানুষকে খেপিয়ে দেওয়া যায় ফ্রান্সের বিরুদ্ধে, তাহলে সেরকম একটা পরিস্থিতি তখন জার্মানি সুযোগ মতো আধিপত্যটা স্থাপন করে ফেলবে। তো কাইজার যখন এই ঘোষণা করলেন, তখন সেখানে একটা অশান্ত পরিস্থিতি সৃষ্টি হয়ে গেল। অশান্ত পরিস্থিতি যে সৃষ্টি হলো, এটাই হচ্ছে যে মরক্কোর
সমস্যা বা সংকট। তো সেইখানে শান্তিপূর্ণ উপায়ে মরক্কোর যে সমস্যা সংকট সমাধানের জন্য ইউরোপীয় শক্তিবর্গ তারা একটা সম্মেলনে মিলিত হলো, যে জার্মানি এরকম যে শুরু করেছে এখানে সাম্প্রদায়িকতার একটা চাল চলে দিয়েছে, এটা যাই হোক করে সমাধান করতে হবে। তো সেইটা করার জন্য তারা একটা সম্মেলনে মিলিত হলো। সেই সম্মেলনটা হচ্ছে 1906 সালে। 1905-এর তোমার 31শে মার্চ কাইজার গেছিল, তারপরে জানুয়ারিতে 1906-এ সম্মেলন হলো। সেইখানে সেই সম্মেলনে স্থির হলো যে মরক্কোতে কোনো রাষ্ট্রের একাধিপত্য থাকবে না, আর মরক্কো শান্তি রক্ষার জন্য ফ্রান্স এবং স্পেনকে বিশেষ অধিকার দিয়ে দেওয়া হলো। তাহলে যে জন্য জার্মান গেছিল, দেখো জার্মানি কিন্তু আশাহত হয়ে গেল সম্মেলনের ফলেও, তার কিছুই হলো না। শেষ পর্যন্ত কি হলো না, ওখানে আবার সেই ফ্রান্সের আধিপত্য সেটা প্রতিষ্ঠিত হয়ে গেল। এরপর আবার দ্বিতীয় পর্যায়ে মানে ওই যে আলজিসিরাসের যে সন্ধি, সেই সন্ধিতে ফ্রান্সের আধিপত্য স্থাপন হলো। কিন্তু জার্মানি তো চাইছিল যে যে কোনো হোক মরক্কোর উপর তাকে আধিপত্য স্থাপন করতেই হবে, সে সুযোগের অপেক্ষায় ছিল। 1911 খ্রিস্টাব্দে মরক্কোর রাজধানী হচ্ছে ফেজ। তো সেই ফেজ শহরে একটা উপজাতি বিদ্রোহ শুরু হয়েছিল মানে ফ্রান্সের বিরুদ্ধে। তো সেইখানে কিছু ইউরোপীয় প্রাণহানি হয়েছিল। যখন ইউরোপীয় প্রাণহানি হয়েছিল তখন এই জার্মান সম্রাট, তিনি, জার্মানিরও কিছু জন সেখানে মারা গেছিল। তো তিনি কি করলেন না, এই একটা অজুহাত পেয়ে 1911 খ্রিস্টাব্দে আগাদির বন্দরে একটা গান বোট পাঠিয়ে দিলেন। গান বোট পাঠিয়ে দিয়ে সেখানে মরক্কোতে ফ্রান্সের একতরফা আধিপত্য বিনষ্ট করতে চাইলেন। মানে যুদ্ধের একদম প্রস্তুতি শুরু করে দিলেন, যে আমি একদম যুদ্ধের সরঞ্জাম পাঠিয়ে দিলাম, এবার যা করে হোক এখান থেকে ফ্রান্সের আধিপত্য সরাতে হবে। ফ্রান্স এই আধিপত্য আছে বলেই এই সমস্ত সমস্যা তৈরি হচ্ছে। কিন্তু ইংল্যান্ড ফ্রান্সের পক্ষ নিয়ে নিল। ইংল্যান্ড ফ্রান্সের পক্ষ নেওয়ার ফলে কি হলো না, জার্মান বাধ্য হয়ে পিছিয়ে এলো। তো মরক্কোতে আবার একটা দ্বিতীয় সন্ধি স্বাক্ষর হলো, সেখানে ফ্রান্সের সাথে বিরোধ মিটে গেল। এইভাবে 1911 খ্রিস্টাব্দে সম্পাদিত মরক্কোর দ্বিতীয় চুক্তি, সেই চুক্তি অনুসারে জার্মানি মরক্কোতে ফ্রান্সের আধিপত্য স্বীকার করে নিল। এইভাবে হচ্ছে যে তোমার জার্মানির সাথে ফ্রান্সের যে বিরোধ মরক্কোকে কেন্দ্র করে, এটা কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ, মানে 1911 তুমি ভাবো, তারপরেই 3 বছর বাদে তোমার প্রথম বিশ্বযুদ্ধ হচ্ছে। এই মরক্কো সংকটও কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের একটা সব থেকে বড় কারণ ছিল। প্রথম বিশ্বযুদ্ধের আর একটা কারণ ছিল তোমাদের, কারণগুলো যদি আলোচনা হয়েছে, আর একটা বিষয় বলে দিই, সেটা হচ্ছে বলকান সংকট। বলকান অঞ্চলে তোমার তুরস্কের আধিপত্য ছিল। তো সেই বলকান অঞ্চলে যে ছোট ছোট রাষ্ট্রগুলো ছিল, তারা সার্বিয়ার নেতৃত্বে তুরস্কের বিরুদ্ধে স্বাধীনতা ঘোষণা করার চেষ্টা করছিল। এই তুরস্ককে মদত দিচ্ছিল কে না, তুরস্ক স্লাভ জাতিভুক্ত দেশ ছিল, তারা তুরস্ককে মদত দিচ্ছিল রাশিয়া। রাশিয়ার শত্রু ছিল তুরস্ক। রাশিয়া চাইছিল যে এই রাজ্যগুলোর উপর তুরস্কের আধিপত্য যদি নষ্ট হয়ে যায়, তাহলে সেখানে রাশিয়ার আধিপত্য স্থাপন হবে। এটাকে বলা হয় বলকান সংকট। তোমাদের 3টে সংকটের কথা বললাম, মরক্কো সংকট, আগাদির সংকট। মরক্কো সংকট মানে হচ্ছে মরক্কোকে দখল করাকে কেন্দ্র করে যে সংকট তৈরি হলো। আগাদির সংকট হচ্ছে যে 1911 সালে যে আগাদির বন্দরে কাইজার গানবোট পাঠিয়ে দিল ফ্রান্সের বিরুদ্ধে। আর বলকান সংকট হচ্ছে যে তুরস্কের বিরুদ্ধে বলকান জাতিগুলো যে সংগঠিত হয়েছিল স্বাধীনতা লাভের জন্য। এই 3টে সংকট কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের কারণ ছিল। তাহলে 3টে আলাদা আলাদা সংকট তোমাদের ছোট প্রশ্নের জন্য হয়ে গেল। আবার প্রথম বিশ্বযুদ্ধের কারণ হিসেবে 3টে পয়েন্ট তোমরা এখান থেকে পেয়ে গেলে। তাহলে আজকে যা যা আলোচনা হলো, একটা হচ্ছে যে চীনে কিভাবে ইউরোপীয় শক্তিগুলির আধিপত্য প্রতিষ্ঠিত হয়। দ্বিতীয় হচ্ছে আফ্রিকা নিয়ে কারাকারি বলতে কি বোঝো, বা আফ্রিকায় কিভাবে ইউরোপীয় শক্তিগুলি তাদের আধিপত্য স্থাপন করেছিল। আর হচ্ছে যে মরক্কো সংকট বলতে কি বোঝো। আর ছোট প্রশ্ন হচ্ছে বলকান সংকট।